নমস্কার। খবরদার কথা নয়। আজকে এমন একটা জায়গায় আপনাদের নিয়ে যাব, সেখানে জেনজিদের যে সদ্য সমাপ্ত যে আন্দোলন, তারপরে ছেলেমেয়েরা কি ভাবছে এই নিয়েই একটি ছোট্ট অনুষ্ঠান আছে। সেটা স্টুডেন্টস হেলথ হোমে হবে। আপনারা দেখবেন, আপনারা মন্তব্য করবেন। এই মুহূর্তে জেনজিদের তাদের দাবি, তাদের আলোচনা অগ্রাহ্য করার মতো জায়গায় নেই। আমরা সেজন্যই সমস্ত বিষয়টাকে গুরুত্ব দিয়ে আপনাদের দেখানোর সিদ্ধান্ত নিলাম। আপনারা দেখবেন, কেমন লাগে বলবেন। পেয়ে গেলাম আজকে জেনজি স্পেস থিয়েটারের প্রথম যে আজকের এই তাদের উদ্যোগ, আপনারা সবাই জানেন যে নিয়ে কি হচ্ছে। বিশেষ করে দিল্লিতে যন্তর মন্তরে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে। জেনজিরা দেখিয়েছে যে পরবর্তী ভবিষ্যৎ কি হবে ভারতবর্ষের, একটা রূপরেখা তারা তৈরি করেছে। এই জেনজির যে নাটক আপনাদের আমরা সবটাই দেখাবো। এই নাটকের মাধ্যমে তারা কি বোঝাতে চেয়েছেন, একটা কি লক্ষ্যে তারা যাচ্ছেন, সমস্ত বিষয়টা যার উদ্যোগে মূলত এসেছে রাজ্যের প্রখ্যাত নাট্যকার শ্রী বিভু ভট্টাচার্য আমার ডান দিকে দাঁড়িয়েছেন। তার কাছে সরাসরি জানতে চাই, দীর্ঘ সময় নাট্য আন্দোলনের সঙ্গে আপনি যুক্ত, নতুন করে কিছু বলার, এই জেনজিকে নিয়ে এই প্রথম উদ্যোগ কিভাবে দেখছেন জেনজি বিষয়টাকে? নমস্কার। প্রথমেই বলি, এই যে আমাদের যে বয়স অনুপাতে যে আমাদের বিভাজন, জেন জি, জেন আলফা ইত্যাদি নানা যে 5-6টা বিভাগ আছে, 1945 সাল থেকে যাদের জন্ম, সেই থেকে বিভাজনটা হচ্ছে, এখন করা হচ্ছে। এটা সুবিধার জন্য। একটা আমরা আগে বলতাম বৃদ্ধ, তার নিচে ছিল প্রৌঢ়, তার নিচে ছিল যুবক, তার নিচে ছিল শিশু, এরকম। এখন এটা হয়েছে জেন জি, জেন আলফা, এরকম। তো আধুনিকতায় তো আমাদের বিশ্বাস করতেই হয়। এখন মোটামুটি একটা জনগণনায় দেখা গেছে, ইট ইজ অ্যাজাম্পশন, এটা খুব যে অ্যাকুরেসি আছে তা নয়, কিন্তু মোটামুটি অ্যাকুরেট, যে 25% অফ আওয়ার টোটাল পপুলেশন ইজ ইনক্লুডেড এই জেনজি। মানে কম বয়সী ছেলে মেয়ে, কম বয়সী ছেলে মেয়ে 1 বছর তার ডিফারেন্স থাকলে জেন আলফা বা জেনজি, তাতে কোনো ডিফারেন্স নেই। কিন্তু অপেক্ষাকৃত যুবক যুবতী যারা, যৌবন যাদের এখন চলছে, তাদের যে সমস্যা, এটা 1 নম্বর। 2 নম্বর হলো আমাদের যে বড়দের সমস্যা, দেশীয় সমস্যা, আন্তর্জাতিক সমস্যা, তাদের কি দৃষ্টিভঙ্গি, দুটো জিনিস, তাদের নিজেদের, আর একটা হলো তারা অন্যদের, সমাজের। এই অবস্থায় দেখুন আমাদের দেশে যে কিছু পরিবর্তন হচ্ছে আগে থেকে, সারা পৃথিবীতে তো অবশ্যই, এর মধ্যে কিছু যন্ত্রণার বিষয় আছে। যন্ত্রণার বিষয় কিরকম? জেনজি মানে যারা যৌবনে যারা ছেলেমেয়েরা আছে, তারা পড়াশোনায় ব্যস্ত। পড়াশোনা মানে কিন্তু আমরা বিএমএ মনে করতাম পড়াশোনার মধ্যে হাইয়েস্ট, তা নয়। এখন অনেক দূর বিস্তৃত পড়াশোনার এলাকা। তো ফলে এই পড়াশোনার মধ্যে যারা অন্তর্ভুক্ত, তারা নানা পরীক্ষা দেয়, এবং অবাক হয়ে আপনি নিশ্চয়ই জানেন যে এই পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়ে যায়। গত 10 বছরে আপনাকে একটা পরিসংখ্যান বলি, গত 10 বছরে 152 বার লিক হয়েছে। তো এইটাকে আমরা মনে করি, আমরা যারা বয়স হয়েছে, আমরা কি মনে করি তারা বোঝে না? তারা তো এরকম না। তো আমার আপনার থেকে মোবাইলটা তারা বেশি চালাতে জানে, বেশি চালাতে দক্ষ, সুতরাং আমাদের থেকে তাদের জ্ঞানও বেশি, এটা ধরে নিতে হবে। কিন্তু তাদের এত দুর্ভাগ্য যে পরীক্ষার আগের দিন 50 লক্ষ টাকা দিলে প্রশ্ন পেয়ে যাচ্ছে। এইভাবে যদি, এবং এটা 1 বার 2 বার নয়, 152 বার গত 10 বছরে, এতে মূলত অসম্ভবভাবে বিরক্ত আমাদের দেশের যৌবন। তারা কি করবে? তারা এটাকে নাট্যরূপ দেওয়ার কথা মাথায় এলো আসলে আমি তো আর তো কিছু পারি না। হ্যাঁ, আমি গানও পারি না, নাচও পারি না,
নাটক ছোটবেলাতে করতাম, ওই যে দেবনা তিতুন আমাদের ত্রিপুরার, হ্যাঁ হ্যাঁ সেটা ছিল হ্যাঁ। আমাদের যে ধরতিয়া বা ওই যে প্রেম সিং উরাংকে মেরে দিয়েছিল তাকে নিয়ে আমরা নাটক করে কলকাতা নিয়ে গেছি। ওই থেকে একটা অভ্যাস ছিল যে যারা প্রতিষ্ঠার বিপক্ষে কথা বলে, প্রতিষ্ঠানিক বিপক্ষে কথা বলে, তাদের কথার একটা মূল্য আছে যেটা ধরতে হবে আমাদের। রাইট। অ্যাকর্ডিংলি যারা দেবনা তিতুন দেবনা মহারাজের যে তিতুন দেওয়ার কথা ছিল, তিতুন দেবনা, এর সঙ্গে জেনজের কিন্তু আমি একটা মিল খুঁজে পাই। তো দেবনা তিতুন আমি নিজেও অভিনয় করেছি, কলকাতাও গেছি, তার একটা আমার ভিতরে কাজ করে, একটা ঐতিহাসিক প্রেক্ষাপট। এবং এই ধরুন যে এই যে প্রশ্নপত্র লিগ, এই যে 50 লক্ষ টাকা, আমি কোথায় পাবো 50 লক্ষ টাকা বলুন? আমি আমার ছেলের জন্য আমি প্রশ্নটা কি করে কিনবো বলুন? আমি তাকে বলতে পারি সারা রাত তুমি পড়াশোনা করো, নট মাচ, এর বেশি আমি কিছু পারি না। কিন্তু আপনি আরেকজন 50 লক্ষ টাকা দিয়ে গিয়ে এই যে পড়ে নাও, আর কিছু লাগবে না তোমার, দ্যাট উইল বি দ্য ডিফারেন্স। এই যে একটা দুর্নীতি, এই যে একটা মানে অভাবনীয় বিষয়, এইটা আমাদের পুড়িয়ে পুড়িয়ে খাচ্ছে। আমাদের যৌবন বিরক্ত, চাকরি পায় না, চাকরি কোথায়? তো তার রোজগারটা চলবে কি করে? আমার তো যা হোক পেনশন আছে, এটা আছে, সেটা আছে, চলে যাবে, কিন্তু তার চলবে কি করে? সে বিরক্তটার রূপ আমি একটা দিতে চাই যে এই জিনিসটা আমরা বড়রা যত বেশি তাড়াতাড়ি বুঝি তত মঙ্গল, তাদের জন্যে, যৌবনের জন্যে, দেশের জন্য। এই যে বিষয়টা, এটা সারা দেশে বিস্তৃত হয়েছে। ফলে দিল্লিতে এই ককরোচ ধরুন কতগুলি নানা ঘটনায় কে একজন মন্তব্য করেছিলেন প্যারাসাইট ইত্যাদি, যাই হোক, তার জন্য হয়তো বিস্তৃত হয়েছে আন্দোলনটা, কিন্তু আন্দোলনটা হয়েছে সারা দেশব্যাপী এবং এখনো চলছে। এটাকে কেন্দ্র করেই মূলত আমার একটা নাটকীয় এক্সপ্রেশন ফর দ্য পাবলিক, ফর দ্য অডিয়েন্স, যে দেখুন দেশে কিরকম চলছে। এটাকে একটা নাটকের একটা যন্তর মন্তরের আন্দোলন কি আপনাকে প্রভাবিত করলো? আমাকে কেন, সারা ভারতকে প্রভাবিত করেছে। টোটাল উপমহাদেশ ইজ এফেক্টেড, ঠিক কিনা বলুন? হ্যাঁ, বাংলাদেশে আমার আজকের এখানে নাটকটা হবে শুনে বাংলাদেশের একজন উনি করেছেন যে আমাদের ভারতীয় উপমহাদেশে যে কাণ্ড চলছে অভাবনীয়, এবং এটা নাটকে আপনি আগরতলার মতো জায়গাতে রূপ দিয়েছেন, এটা আপনাকে অভিনন্দন জানাই। এরকম বাংলাদেশ থেকে, ঢাকা থেকে আজকে মেসেজ এসেছে, ভালোই লাগছে। অসংখ্য ধন্যবাদ বিনোদ। আমরা আরো ভালো ভালো জিনিস আপনার কাছ থেকে পেয়েছি, এর আগেও পেয়েছি। দেবনা তিতুনের কথা বললেন। সর্বশেষ একটা জিনিস জানতে চাইছি, এই যে তরুণ প্রজন্ম এইভাবে এগিয়ে এসেছে, এটা ভারতবর্ষের ভবিষ্যৎটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, পারিবারিকভাবে আমি আমার ছেলের উপর নির্ভরশীল কেন, টাকা পয়সা দিয়ে নয়, তার চিন্তা চেতনার জন্য তার উপর আমি নির্ভরশীল। আমি মনে করি সে আমার থেকে ভালো বোঝে। আমার ছেলের, আমার মেয়ের উপর যদি আমি নির্ভরতা আনতে পারি, আমার সারা দেশের যৌবনের প্রতি আমি নির্ভরতা আনবো না কেন? আমি তো ধীরে ধীরে ক্ষয়িষ্ণু, এবং আপনি সহ যারা বড় হচ্ছি, আমাদের অপটিমাম লেভেল পেরিয়ে গেছে। এর থেকে বেশি আমাদের আর কিছু নেই। এর বেশি চিন্তা করতে আমরা পারি না, কিন্তু তারা পারে। যারা করতে পারে, যারা চিন্তা করতে পারে, তাদেরকে আমি এগিয়ে দেবো না, আমি সাহায্য করবো না আমার ক্ষমতা অনুযায়ী। এটাই আমার মূল মন্ত্র। বিভু ভট্টাচার্য, আসলে কঠিন কথাটা সহজ করে বলা একটা শিল্প, সেজন্যই বিভুদাকে আমরা শিল্পী বলি। এই যে জায়গাটা, তরুণ প্রজন্মকে খাটো করে দেখবার কোনো জায়গা নেই। মানুষের বসবাস করার যে ইচ্ছা, সঠিকভাবে ইচ্ছা, শান্তিপূর্ণভাবে ইচ্ছা, এই ইচ্ছাটাকেই মনে হচ্ছে আজকের এই নাটকের মাধ্যমে আপনারা পাবেন। চলুন দেখি কি
আগুন হাওয়ায় হাওয়ায় করেছি জীবন, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন। আগুন হাওয়ায় হাওয়ায় করেছি জীবন। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন। আগুন হাওয়ায় হাওয়ায় করেছি জীবন। তোমার রসকে কি সুখে, তোমার রসকে কি সুখে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার রসকে কি সুখে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝালের জলে মরলিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি জীবন। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পরে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পরে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ যাওয়া মুগ্ধ চোখের রঙের সকল মাখা। তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ যাওয়া মুগ্ধ চোখের রঙের সকল মাখা। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি জীবন। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি জীবন। আগুন হাওয়ায় হাওয়ায় করেছি জীবন। মঞ্চে এবারে নিশান দেববর্মা আপনাদের ভালো লাগার একটি গানের রেখায়ন দেখুন এবারে নিশান দেববর্মার কাছ থেকে। পথে হবে
অভিঘাত এবং মুদ্রা যে এতটা তীব্র হতে পারে, সুতীব্র হতে পারে গানের সঙ্গে, আমরা নিশানের কাছ থেকে দেখলাম। মনে পড়ছে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতার লাইন, হিংসায় আর অন্ধ স্বদেশ বিভেদের হলাহল, যৌবন কবু নয় কৃতদাস একতার শতদল। যৌবন কৃতদাস নয়, তাই ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কথা দিয়ে আবার বলি, যৌবন এসব বিশ্বের বুকে গর্ব রকমহল। আমরা জেনজি। শুরু হচ্ছে আজকের নাটক জেনজি। রচনা দীপু ভট্টাচার্য, নির্দেশনা সাগরী মালিক। নাটক জেনজি। আপনার তালে বেঁচে যায় মুক্ত জীবনানন্দ, আপনার তালে বেঁচে যাই আমরা মুক্ত জীবনানন্দ, আপনার তালে বেঁচে যাই আমরা মুক্ত জীবনানন্দ। আমরা দেখলে ওরা একসাথে মিলেমিশে কি শুরু করেছে। হ্যাঁ, খেয়ে দিয়ে কোনো কাজ নেই আর কি। ওদের মা বাবারাও যে কিরকম বুঝি না। আরে আরে মা বাবা তো জন্ম দিয়ে খালাস, খোঁজ খবরও রাখে না। কথা বলে দেখো না, তোমাকে কিরকম একেবারে উড়িয়ে দেয়। হ্যাঁ, ঠিক ঠিক বলেছেন। সূর্যের থেকে বালির তাপ বেশি তো। তবে তবে লেখাপড়ায় কিন্তু ওরা পিছিয়ে নেই। নানা ধরনের জ্ঞান ওদের একেবারে করে। আরে জানি জানি, শুধু জ্ঞান থাকলে তো চলবে না, কাজে লাগাতে হবে তো। ঠিক বলেছো, শুধু বন্দুক থাকলেই তো হয় না, চালাতেও জানতে হবে তো। তবে তবে ওরা কিন্তু অনেকে খুবই বড় বড় বিয়ে, এমএ, ইঞ্জিনিয়ার, আরো কত। আরে যাও যাও, জানা আছে। এত যদি কোয়ালিফিকেশন থাকে তো একটা কিছু কর না বাবু। বেতন তো আমার বেশি, দেশে দেশে তো কাজের অভাব নেই। অলস, বুঝলে? অলস, ওরা কাজ চায় না, ইচ্ছে নেই, অন্যের উপর যে যতদিন চালানো যায় এই আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। ওরা তো আসলেই প্যারাসাইট, অন্যের উপর নির্ভরশীল। হ্যাঁ, ঠিক ঠিক বলেছেন। এরা অবিকল ককরোচের মতো পরজীবী। হ্যাঁ, তেলা বোকা। ঠিক যেন আসছে না। ও, সময় হয়ে গেছে, কোর্টে যেতে হবে। দেখো গিয়ে কাস্টমার লাইন নিয়ে বসে আছে, হ্যাঁ। কার পাড়া গেল। আমার পক্ষে আমার জন্য
চল। তো বোধহয় অনেক দেরি হয়ে গেল, চলে যাই। হ্যাঁ হ্যাঁ চলি, আবার দেখা হবে। চল। আমি শ্রাবণ বন্যা কবু ধরণীয় করি বরণিয়া কবু বিপুল ধ্বংস বন্যা আমি ছিনিয়ে আনিব বিষ্ণু পক্ষ হইতে যুগল কন্যা আমি ছিনিয়ে আনিব বিষ্ণু পক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি অশনি আমি ধূমকেতু জ্বালা বিষধর কালো মণি আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি জনতা সর্বনাশী আমি জাহান নামে আগুনে বসিয়া হাসি পুষ্পে হাসি আমাদের তেলাপোকা বলে গাল দেয়া ঠিক আছে আমিও তেলাপোকা হ্যাঁ আমিও ককরোচ অসংখ্য তরুণীর মোবাইল স্ক্রিনে ঘুরছে আমাদের নাম ইনস্টাগ্রামে কোটি ছাড়ানো ককরোচ সেই অনুসারে এক স্যান্ডেল অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার পরেও নতুন হ্যান্ডেলে ফিরে আসা ভারতবর্ষের আনন্দ মন্দিরে এক সামাজিক অভিযান ককরোচরা জীবন্ত হ্যাঁ ককরোচরা জীবন্ত হ্যাঁ ভারতের কোটি কোটি তরুণী তেলাপোকা এটা বেকারত্বের অপবাদ এই প্রজন্মের কাছে বেকারত্ব হলো পরিসংখ্যান নয় প্রতিদিনের যন্ত্রণা চাকরির ফর্ম ফিল আপ করতে করতে বয়স পেরিয়ে যাওয়া কোচিং সেন্টারের ঋণ সময় না শোধ করতে পারা এই যন্ত্রণা শেষ হবার নয় মা বাবার মুখের দিকে তাকাতে না পারার কষ্ট আমরা ভোগ করি প্রতি পলে পলে পরিবার প্রতিপালনের দায়িত্ব স্বীকার করেও বাস্তবে ব্যর্থতার সম্মুখীন আমরা সমাজের চোখে অকর্মণ্যের তকমা কোনো দোষ না থাকা সত্ত্বেও সমাজের সর্বত্র দোষী সাব্যস্ত হওয়া বেশ তবে তাই হোক এই প্রজন্মের সর্বশেষ পরিচয় হোক আমরা ককরোচ হ্যাঁ আমরা ককরোচ আমাদের যদি আসল হওয়া হয় তবে আমরা আসলাই হব লুকিয়ে শুয়ে নয় প্রকাশ্যে পিঠিকার মাথা উঁচু করে আমি জানি বলবীর চির উন্নত মমশীল আমি চির দুর্বৃত্ত নৃশংস মহাপ্রলয়ে আমি অপরাধ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধি আমরা দুর্বার ভেঙে করি সব চুরমার 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 আমরা দুর্বার ভেঙে করি সব আরে ভাই, ওদের ফলোয়ার তো দিন দিন বাড়ছেই। এই তো আর কৌতুক নয়, জ্বলন্ত সমস্যা। আরে যা মন্তব্য করা হয়েছিল কম বয়স তো হয়তো মনে লেগেছে। আরে বাবা, এই কমেন্ট তো উইথড্র করা হয়েছে, আর কি চাই? আসলে এটা একটা মানসিক অবস্থার বহিঃপ্রকাশ। তারা এমন এক প্রজন্ম যারা দেশের মূল ধারার রাজনীতিতে কোনো জায়গা পায় না, তবে ইচ্ছা আছে শতখানা। হ্যাঁ হ্যাঁ, আর এটা তো সম্ভব নয়। তাদের ভবিষ্যতে আমরা বক্তৃতা করি, কিন্তু তারা তো মেচিওর না, তাই তাদের হাতে দেশের দায়িত্ব দেওয়া সম্ভব নয়। আর বলো তো জনগণ মানবে নাকি? হ্যাঁ ঠিকই তো। আরে দেশ চালানো কি চারটিখানি কথা নাকি? হ্যাঁ, বড়রাই হিমশিম খায় আর তোরা হাতি ঘোড়া গেল তো মশামুলির কত চল। হ্যাঁ, বললে দোষ। ওরা মা বাবার মুখের দিকে খায় না বুঝি? তাহলে আমার পরজীবী না তো কি? যা বলা হয়েছে ঠিকই হয়েছে, ওরা সত্যিই পরজীবী, প্যারাসাইট। আমরা দুর্বার ভেঙে করি সব চুরমার আমরা দুর্বার ভেঙে করি সব চুরমার দেখো ওরা সব এদিকে আসছে। আমরা দুর্বার ভেঙে করি সব চুরমার আমরা দুর্বার ভেঙে করি সব চুরমার আরে এদিকে তো আসছে। দাঁড়া, আঁকা বাঁকা পথ ধরে সেট করি উড়ে যাই প্রতিবাদী হুঁশিয়ার সোনা এ সোনা। আঁকা বাঁকা পথ ধরে সেট করি উড়ে যাই প্রতিবাদী হুঁশিয়ার সোনা এ সোনা। ক্ষমতার ঘাগরায় দিয়ে দেবে বাগড়া, সে দিয়েছে উপহার সোনা, এ সোনা, এ সোনা, এ সোনা। সেই আনা সেই আনা সেই আনা সেই আনা সেই আনা, সেই আনা, সেই আনা, সেই আনা। সেই আনা সেই আনা সেই আনা
সবকিছু সন্তোষজনক চলছে বলে যারা প্রচার করছে তাদের বিরুদ্ধেই আমাদের এই আন্দোলন। আর যারা মিথ্যা প্রচার করছে তারাই আমাদের শত্রু। যৌবন বিরক্ত, যৌবনকে যারা কলঙ্কিত করতে চায় তাদের বিরুদ্ধেই আমাদের সংসার প্রতিবাদ। শিক্ষান্তের রোজগার কি? নতুন প্রজন্মের সামনে এক অন্ধকার ভবিষ্যৎ। নিয়োগ নিয়ে দুর্নীতি এখন আমাদের দেশের নিত্য জলভাত। এই অবৈধ কারবার কি চলতেই থাকবে? ঠিক এখানেই আমাদের প্রতিবাদ। সকল রকম অন্যায়ের বিরুদ্ধে নবযৌবন প্রতিবাদে সোচ্চার। আমি তাই করি ভাই, যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলা বলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভিড়িয়ে ধরি। আমি শাসন প্রাসন সংঘাত, আমি উষ্ণ চির অধীন। বলবীর চির উন্নত মমশির, 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 বলবীর চির উন্নত মমশির। আরে ভাই, এরা ইদানিং কি বলছে শুনলে? কি বলেছে? বিচারকদের নাকি রিটায়ারমেন্টের পর এখন থেকে আর বিশেষ পদে নিয়োগ দেওয়া যাবে না। অধ্যক্ষের সীমা ছাড়িয়ে যাচ্ছে। না না, যত শীঘ্র সম্ভব এর একটা বিহিত করা দরকার। শাস্তি আর কি? যত শীঘ্রই সম্ভব কঠোর নিয়মে ওদের গারদে করতে হবে। আরো কি বলছে শুনলে? কি? মহিলাদের জন্য নাকি 50% আসন অবিলম্বে চালু করতে হবে। আমার বলে রাস্তার আর কি না? বড় বড় ব্যবসায়ী গোষ্ঠীর মিডিয়া লাইসেন্স নাকি অবিলম্বে বাতিল করতে হবে। অসহ্য। ওদের কথা দেশ চলবে নাকি? বাবার পয়সায় এমটেক বিটেক করে সাপের পাঁচশো দেখেছে না? জেলে পড়তে হবে, জেলে। প্রয়োজন হলে সারা জীবন ওদের জেলে বসতে হবে। বুঝবে খেলা, কত ধানে কত চাল। ছাত্র টাকার কিন্তু কিন্তু কজনকে জেলে পুরবে ভাই? ওরা যে লক্ষ কোটি অবন্তি। বলবীর চির উন্নত মমশির। এই ওরা আসছে। আমরা ঝঞ্ঝা ঘূর্ণি কত সম্মুখে যাহা পাই যাই চুরি। মনে হচ্ছে ওরা এখানে কোনো সভা করবে। চলো আড়ালে গিয়ে শুনি সবাইকে বলে। বলবীর চির উন্নত মমশির, বলবীর চির উন্নত মমশির, বলবীর চির উন্নত মমশির, বলবীর চির উন্নত মমশির। বন্ধুগণ, প্রকৃতপক্ষে আমরা কোনো রাজনৈতিক দল গঠন করার জন্য যাত্রা করিনি। অন্যায়ের প্রতিবাদ করতে নিছক একটা প্ল্যাটফর্ম হিসাবে আমরা বেছে নিয়েছিলাম। কিন্তু ভারতের নতুন প্রজন্ম যে এভাবে সাড়া দেবে তা আমরা কল্পনাও করতে পারিনি। এবং এটা এখন আমরা বুঝতে পারছি, আশাতিরিক্ত সাড়া পাওয়ার জন্যই আমাদের বিরুদ্ধে আক্রমণ নেমে এসেছে। সরকার এই প্ল্যাটফর্ম বন্ধ করার জন্য উদ্যোগ নিয়েছে। বন্ধুগণ, আমরা স্বীকার করছি আমাদের সংগঠনের নাম তুলদ, তবে তা ভুল বার্তাও বহন করে আছে। বিদ্রুপাত্মক হলেও তা দেশ জুড়ে বিরাট চ্যালেঞ্জ জুড়ে দিয়েছে। জোর করে দমিয়ে রাখা যৌবনের ক্ষোভের প্রকাশ ঘটাচ্ছে। আমাদের দল যে দাবিপত্র প্রকাশ করছে তা নিঃসন্দেহে এদের পক্ষে স্বস্তিদায়ক নয়। আমাদের দাবিপত্রে বলা হয়েছে, প্রথমত কোনো বৈধ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে থাকলে এবং পরে তা ধরা পড়লে মুখ্য নির্বাচনী কমিশনারকে ইউএপি আইনে গ্রেফতার করতে হবে। কারণ কোনো ভোটাধিকার কেড়ে নেওয়া সন্ত্রাসবাদের চেয়ে কোনো অংশেই কম নয়। দ্বিতীয়ত দেশের কোনো প্রধান বিচারপতিকে রিটায়ারমেন্টের পর কোনো বিশেষ পদে নিয়োগ বা মনোনীত করা যাবে না। তৃতীয়ত মহিলাদের জন্য সর্বক্ষেত্রে 50% আসন সংরক্ষণ চালু করতে হবে এবং তার সঙ্গে সংসদে আসন বাড়াবার শর্ত রাখা চলবে না। সরকারের তোষামত করা দেশের বৃহৎ শিল্প গোষ্ঠী সকল মিডিয়া প্রতিষ্ঠানের লাইসেন্স অবিলম্বে বাতিল করতে হবে। বন্ধুগণ, আমাদের দেশের জেনজি অর্থাৎ তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত উদ্যোগে আর সোলার ছবি দিয়ে দেশ জুড়ে সোশ্যাল মিডিয়াতে আমাদের উদ্দেশ্য প্রচারিত হচ্ছে এবং আন্দোলনের বিষয়টি সর্বত্রই কল্পনাতীত মাত্রায় সমাদৃত হচ্ছে। এর ভাষা, প্রচারের কন্টেন্ট এবং সবকিছু স্পষ্ট করে দিয়েছে যে গোটা একটা প্রজন্মের মনের ক্ষোভকে
নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের কাছে অসহ্য। দুর্নীতি, হ্যাঁ দুর্নীতি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এর থেকে প্রত্যেক দেশবাসী দ্রুত পরিত্রাণ চায়। পীড়িত জীবনদায়ী ঔষধের দাম কয়দিন আগে কি ছিল, আর এখন কি হয়েছে? বাবা মায়ের জন্য ওষুধটাও কি আমরা কিনতে পারবো না? অনেক সহ্য করেছি, আর নয়। অনেক সহ্য করেছি, আর নয়। অনেক সহ্য করেছি, আর নয়। এইসব গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আর চুপ করে বসে থাকবো না। এসবের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো। যারা ভেবেছিলেন বর্তমান প্রজন্ম স্বার্থপর, প্রতিবাদ করতে জানে না, যারা ভেবেছিলেন সোশ্যাল মিডিয়ার অর্থহীন রিলসের মধ্যেই তারা আটকে থাকবে, যারা ভেবেছিলেন মোবাইল যন্ত্রটির মধ্যে আটকে রেখে তাদের মাতাল করে বাংলাদেশি নিজেদের স্বার্থ সিদ্ধি করবে, যারা ভেবেছিলেন জেনজির মতো গোটা একটা প্রজন্মকে অন্ধ রেখে নির্বিঘ্নে শাসনের ডলার চালিয়ে যাওয়া যাবে, তাদের উদ্দেশ্যে বলি এতদিন যা হয়েছে সেটা আর সম্ভব নয়। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে এই জেনজি প্রতিবাদ জানাবে, নিজস্ব ভাষায়, নিজস্ব ভঙ্গিমায়, কারোর পছন্দ হোক বা না হোক। কারা রইল ভূকম্পার, কারা রইল ভূকম্পার, ভেঙে ফেল ঘর রেলাপের রক্ত জমাট, কাল ফুটার পাঠান দেখি, ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাধা তোর তোমার নিশান, প্রতিশান ভগবানী বিদেশি। কারা রইল ভূকম্পার, কারা রইল ভূকম্পার, ভেঙে ফেল ঘর রেলাপের রক্ত জমাট, কাল ফুটার পাঠান দেখি, রাজনের বাজনা বাজা, কে মালিক দেশে রাজা, রাজনের বাজনা বাজা, কে মালিক দেশে রাজা, ছেলে সাজা মুক্ত শাড়ি সত্য মেরে, ছেলে সাজা মুক্ত শাড়ি সত্য মেরে, আহা মাইকে হাসি, আহা মাইকে হাসি, অপমান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় দেবী সত্য মেরে। কারা রইল ভূকম্পার, কারা রইল ভূকম্পার, কারা রইল ভূকম্পার, ভেঙে ফেল ঘর রেলাপের রক্ত জমাট, শিকল ফুটার ভাষার বেদি। কারা রইল ভূকম্পার, 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 কারা রইল ভূকম্পার। আপনাদের প্রতি জেনজি স্পেস থিয়েটারের পক্ষ থেকে অভিবাদন। আমাদের আজকে প্রথম শো। জেনজির যে বিশাল গর্বযোগ্য সারা ভারতবর্ষে তথা এই ভারতীয় উপমহাদেশে, সেই সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা বিস্তর। আপনারা পুঙ্খানুপুঙ্খ সব জানেন, কিন্তু ওইভাবে নাটকে সমস্ত বিষয়কে আনা এত স্বল্প সময়ের মধ্যে সম্ভব নয়। বলা চলে আমাদের এই কাজ প্রতীক হিসেবে আমরা নিয়েছি। যদি আমরা প্রয়োজন মনে করি ভবিষ্যতে, তাহলে একে আমরা বাস্তবের সঙ্গে মিল রেখে আরো বাড়াতেও পারি, কিন্তু ততক্ষণ আমাদের এই প্রতিবাদী নাটক চলতে থাকবে। আমরা যারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছে তাদেরকে একটু সংক্ষেপে আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। তাদের নাম রাহুল রাও, সাগরী মালিক, সাগরিকা চক্রবর্তী, সৌমিতা সেন, সময়নিকা বণিক, ময়ূর চক্রবর্তী। আমাদের নাটক এখানে শেষ। এখানে আগরতলার অনেক প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছেন। যদি কখনো কোথাও মনে করেন যে এই নাটকটির দরকার প্রচার, তাহলে আপনাদের সাহায্য আমরা মাথা পেতে গ্রহণ করব। আজকের জন্য শুভরাত্রি। পেয়ে গেলাম যে এই জেনজি স্পেস থিয়েটার প্রথম যে আজকে নাটক হলো, আপনারা দেখলেন, যে পরিচালনায় রয়েছে সে এ রাজ্যে অনেকদিন ধরেই নাটক করছে, নাটকের সঙ্গে সে যুক্ত, এবং
আমরা জানি ভালোই নাটক করে, এই প্রথম তার পরিচালনায় আজকের এই অনুষ্ঠানটি হলো, এই নাট্য অনুষ্ঠানটি হলো। সাগরিমা দে আমার বাঁদিকে দাঁড়িয়েছে। সাগরিমার কাছেই জানতে চাইছি যে এই প্রথম পরিচালনা কেমন লাগে? প্রথম পরিচালনায় তো খুবই ভালো লাগছে। আমরা গত 1.5 মাস যাবৎ এটার প্রস্তুতি নিচ্ছিলাম, তো নেওয়ার পর মানে ভালোই চলছিল। আজকে আমাদের প্রথম শো, যেটা আমরা আজকে করেছি। আমার ব্যক্তিগতভাবে খুবই আমি খুশি যে আমি এটা করতে পেরেছি। ভালো খারাপ এখন এটা দর্শক বিচার করবেন, কিন্তু আমি স্যাটিসফাইড। আজকের ফার্স্ট শোতে আমি স্যাটিসফাইড। কতদিন ধরে এটার পরিচালনা করার পরিপ্রেক্ষিতে কতদিন সময় পেলে তুমি? এই তো গত 1.5 মাস আমাদের প্র্যাকটিস চলছিল। এর আগে 20-25 দিনের মতো আমরা এটা নিয়ে বসেছিলাম, মানে কথাবার্তা চলছিল। যে মানে রচনা করেছে আমাদের বিভু আঙ্কেল, উনি আমাকে খুবভাবে হেল্প করেছে। হেল্প করার পরে আমরা 1.5 মাস যাবত এটা প্র্যাকটিস করেছি। করার পর আজকে আমাদের show। যে এই মুহূর্তে জেনজিরা ভারতবর্ষ তো মূল পরিকাঠামোর সঙ্গেই যুক্ত হতে হবে, এটা স্বাভাবিক, খুব স্বাভাবিক। তরুণ প্রজন্ম তো কাজটা করবে, এই কাজটা করতে গিয়ে তোমার কি মনে হচ্ছে? এই যে এটা কি একটা লড়াইয়ের জায়গায় চলে আসছে? এটা একটা আধুনিক ভারতকে গড়ে তোলার ক্ষেত্রে এটা একটা নতুন ভাবনার উদ্ভব হলো বলে মনে করো? বলতে গেলে আমাদের মানে জেনজি যে কথাটা এসেছিল, বলেছিলেন যে মানে যাদের উপহাস করা হয়েছিল অ্যাকচুয়ালি ওদেরকে নিয়েই বিষয়টা জেনজি, কিন্তু আজকের দিনে এটা সেটার উপহাসের জায়গায় নেই। আমরা লড়াই করছি, মানে আমাদের কথা হচ্ছে আমাদেরই শেষ কথা, আমাদের নিয়েই ভবিষ্যৎ চলতে হবে। আমরা সেই উপহাসের জায়গায় এখন অবধি নেই। সর্বশেষ যে কথাটা জানতে চাইছি সেটা হচ্ছে যে এই যে আজকের নাট্য অনুষ্ঠান, এটা একটা তো প্রত্যেকের কাছে একটা জায়গায়, একটা আলোচনার জায়গায় চলে যাওয়ার বিষয়, এবং এর সাহায্যে একটা আবেদনও চলে গেল সবটা নিয়ে। এই নাটকটাকে আর কোন জায়গায় করতে চাওয়ান, কোন জায়গায় নিয়ে যেতে চাও? না, এই নাটকটা অ্যাকচুয়ালি আমরা করতে চাই আরো। এটা তো আমাদের প্রথম শো, আমরা আরো আগে অনেক শো করব। এটা নিয়ে আমরা অনেক দূর পর্যন্ত যাব, আমাদের ইচ্ছা। কিন্তু আমরা চালিয়ে যাব এই নাটক, আমরা করতে থাকবো। অসংখ্য ধন্যবাদ সাগরিমাকে, যে এই ধরনের নাটক করার ক্ষেত্রে যে প্রগতিশীল চিন্তা ভাবনা দরকার। ছোট ছোট ছেলে মেয়েদের কাছে যতই উপহাস হোক, আরশোলাই বলা হোক আর প্যারাসাইটি বলা হোক, মানে পরজীবী বলা হোক, যারা পরজীবী বলেন তারা কোন জীবী আমরা জানি না, বা কত জীবিতে বসবাস করেন তাও আমরা জানি না। কিন্তু কথা হচ্ছে যে এদের নিয়ে কৌতূহল থাকা ভালো, কৌতুক করাটা ঠিক না। আজকের যে নাট্য অনুষ্ঠানটা আমরা দেখলাম, আপনারাও দেখবেন, আপনারা আপনাদের মন্তব্য নিশ্চয়ই করবেন। এই জায়গায় দাঁড়িয়ে বলি, এই মুহূর্তে এই জেনজি নির্দিষ্ট পথে এগোচ্ছে এবং দেশ গড়ার কাজে এদের ছাড়া অসম্ভব বিষয় গিয়ে দাঁড়িয়েছে। এই বাস্তব সত্যটা সবাইকে মেনে নিতে হবে। আপনারা দেখলেন, আপনারা আপনাদের মন্তব্যটা পাঠান। সমস্ত বিষয়টি আপনারা দেখলেন। স্বল্পক্ষণের একটি নাটক পরিচালনায় ছিলেন এক নবাগত পরিচালক, যারা করেন তাদের ভেতরে একদম নবাগত সাগরিমা দে, এবং এই জেনজিদের নিয়েই এই নাটক। মিনিট 20, কিন্তু তার আলোচনার গভীরতাটা অনেক বেশি। আসলে তাদের আবেদন, তাদের গতি প্রকৃতি কোথায় যাচ্ছে এই নাটকের মাধ্যমে আপনারা বুঝবেন। এছাড়া এখানে অনেকেই কথা বললেন, আপনারা দেখেছেন। এই নাটকটা যিনি লিখেছেন বিভু ভট্টাচার্য, এই রাজ্যের একজন বিশিষ্ট নাট্যকার, তার কথাও আপনারা শুনলেন। এবং যিনি পরিচালনা করেছেন সাগরিমা দে, তার সঙ্গে আপনাদের পরিচয় করালাম। আসলে এই মুহূর্তে ককরোচ নাম দিয়ে যা বলা হচ্ছে, বা যাদের পরজীবী বলা হোক, সে যে জীবীই হোক আর যত জীবীই হোক, এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে তরুণ প্রজন্মকে খাটো করে দেখবার
কোনো জায়গা নেই, সেটাই বোঝানো হয়েছে। আপনারা দেখুন এবং আমাদের খবরদার কথা নয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।